নমস্কার ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের নিজে করি 21.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করে দিচ্ছি। দেখো এই অঙ্কগুলো কি আছে, অনুপাতের অঙ্ক। এখানে 1 নম্বরে বলেছে আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম, দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসাব করে লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে অনুপাত কি, তারপরে লঘু অনুপাত কি, গুরু অনুপাত কি। এগুলো যদি আমরা জেনে যাই তাহলেই কিন্তু আমাদের অঙ্ক খুব সহজভাবেই হয়ে যাবে, তাই না? তো অনুপাত হচ্ছে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা করা। হ্যাঁ, অনুপাত কিন্তু একই ধরনের জিনিস ছাড়া কখনো হয় না। ঠিক আছে, তার মানে আমরা কি জানবো, যে সমগোত্রীয় জিনিস ছাড়া অনুপাত করা সম্ভব নয়। অনুপাতের ক্ষেত্রে দুটো পদ থাকে। দুটো পদের মধ্যে, যেমন ধরো আমাদের এই প্রশ্নে বলে দিয়েছে যে দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 5 মিটার। তো এখানে আমি দৈর্ঘ্য 8 মিটার লিখলাম, প্রস্থ 5 মিটার লিখলাম। এটা দৈর্ঘ্যর অনুপাত, দৈর্ঘ্য প্রস্থ। এরকম সমান কোনো জিনিস ছাড়া, একই গোত্রীয় জিনিস ছাড়া কিন্তু অনুপাত সম্ভব নয়। এবার আমি যদি বলতাম 8 মিটার দৈর্ঘ্য আর হচ্ছে 5 ঘন্টা, সেটা কিন্তু সম্ভব না। সমগোত্রীয় জিনিস ছাড়া কোনোদিন আমাদের অনুপাতের অঙ্ক করা সম্ভব হবে না। আর অনুপাতের অঙ্কে পূর্ব পদ হচ্ছে প্রথম পদটা, আর দ্বিতীয় পদটা হচ্ছে উত্তর পদ। আর তারপরে আমরা জানবো যে গুরু অনুপাত। গুরু অনুপাত কি, যে ক্ষেত্রে পূর্বপদ বড় হয় উত্তর পদ ছোট হয় সেটা হচ্ছে গুরু অনুপাত। আর যে ক্ষেত্রে পূর্বপদ ছোট উত্তর পদ বড় হয় সেটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে এবার আমরা 1 নম্বর অঙ্কটা করব। বলেছে বসার ঘরের মেঝের মাপ নিয়ে দেখেছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের 5 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 8 মিটার, তাই তো? তাহলে এই দিয়ে আমাদের অনুপাতের তুলনা করতে হবে। তাহলে আমরা লিখব, দেখো 1 নম্বরে ঘরের আয়তক্ষেত্রাকার মেঝে লম্বা বলেছে আমাদের কত, 8 মিটার। লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য। দেখো এটা আমাদের, আমি এঁকে নিয়েছি, এটা হচ্ছে 8 মিটার দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হয়ে গেল দৈর্ঘ্য। আর চওড়া, চওড়া হচ্ছে 5 মিটার। এটা হয়ে গেল প্রস্থ, তাই তো? তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে আমরা চওড়াও পেয়ে গেছি, লম্বাও পেয়ে গেছি। আমরা এখানে মিটার লিখে নেব, কারণ একই জিনিস ছাড়া কিন্তু কোনোদিনও অনুপাত করা সম্ভব হয় না। তাহলে এখানে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বের করতে হলে, সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান 8:5। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত। তাহলে আমি কি বলেছিলাম, যে প্রথম পদটা হচ্ছে পূর্ব পদ, তাহলে এখানে এটা হয়ে গেল পূর্ব পদ 8, আর দ্বিতীয় পদটা হচ্ছে উত্তর পদ, এটা হয়ে গেল উত্তর পদ। এখানে 8 বড়, তাহলে পূর্ব পদ বড়। পূর্ব পদ বড় হলে সেটা কি হয়ে যায়, গুরু অনুপাত। সুতরাং আমাদের উত্তরটা হয়ে যাবে 8:5 অনুপাতটি গুরু অনুপাত। বুঝতে পেরেছো তো? তাহলে আমি কি বলেছি, যে অনুপাতে দুটো পদ থাকে, প্রথম পদ হচ্ছে পূর্ব পদ, দ্বিতীয় পদ হচ্ছে উত্তর পদ। হ্যাঁ, এবার আমাদের সংখ্যা সবসময় মনে রাখবে, প্রশ্নে যেইভাবে আমাদের দেবে সেইভাবেই লিখতে হবে। এবার প্রথম পদ যদি, পূর্ব পদ যদি বড় হয়
আর উত্তরপদ যদি ছোট হয় তাহলে সেটি গুরু অনুপাত, আর পূর্বপদ যদি ছোট হয় আর উত্তরপদ যদি বড় হয় সেটা হবে লঘু অনুপাত। এখানে যেহেতু পূর্বপদ আমাদের বড় হয়েছে তাই এটি গুরু অনুপাত। বুঝতে পেরেছ? এবার 2 নাম্বারটা বলেছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত লিখি। হ্যাঁ, এই অনুপাতটি লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। তাহলে আমরা লিখব, দেখুন 2 নাম্বার, জবা ফুলের মালা অনুপাত গাঁদা ফুলের মালা। গাঁদা ফুলের মালা। সবসময় কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এখানে যেহেতু জবা ফুলের নাম আগে দেওয়া, গাঁদা ফুলের নাম পরে দেওয়া, এইভাবেই লিখতে হবে। তার মানে 12টি জবা ফুল, 15টি গাঁদা ফুলের মালা, তাহলে 12 অনুপাত 15 লিখলাম। এবার এখানে দেখো যে আগের সংখ্যাটায় আমাদের 8 আর 5 ছিল, কাটাকাটি যায়নি, আমরা করিনি। কিন্তু এখানে যদি আমরা সাজিয়ে নেই 12 আর 15, এখানে আমরা কাটাকাটি করতেই পারবো। দেখো 3 ঘরের নামতায় কাটলে 3 4 12, 3 5 15 সমান সমান, তাহলে 4 অনুপাত 5। এখন দেখো এখানে কোনটা ছোট হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখানে পূর্বপদ ছোট, তাই না, আর উত্তরপদ বড়। তার মানে এটা কি অনুপাত হওয়া উচিত? লঘু অনুপাত। আমরা তো নিয়ম দেখে নিয়েছি। সুতরাং আমাদের এখানে উত্তরে চেয়েছিল অনুপাতটি লিখব, আর এই অনুপাত গুরু অনুপাত না লঘু অনুপাত লিখব। সুতরাং 4 অনুপাত 5, এটি লঘু অনুপাত। বুঝতে পেরেছ? এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে বলেছে আমার ও সুতপার বয়সের অনুপাত 5 অনুপাত 6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হিসাব করে লিখি। তাহলে দেখো 3 নাম্বারে আমার বয়স অনুপাত সুতপার বয়স, তাই তো। এবার আমার বয়স আর সুতপার বয়স, আমার বয়স আগে, সুতপার বয়স পরে, তাহলে আমার বয়সের অনুপাত 5, সুতপার বয়সের অনুপাত 6, তাই তো। তাহলে আমার বয়সের অনুপাত 5, সুতপার বয়সের অনুপাত 6। তাহলে আমরা এটা এইভাবে লিখতেই পারি 5/6। এখন এটার সমান বানানোর জন্য আমাদের এখানে দেখো আমার বয়স দেওয়া আছে 10 বছর, তাহলে আমাদের এখানে আমার বয়স 10 বছর লিখে নিলাম। তাহলে আমার বয়স যদি 10 বছর হয়, এখানে সুতপার বয়স বের করতে হবে। সুতপার বয়স বের করতে হলে আমরা দেখো 5 6, 5-এর সঙ্গে কত গুণ করলে 10 আসবে? 5 গুণ 2 10। সুতরাং আমরা 6-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 6 গুণ 2 12। তাহলে আমাদের উত্তর এসে গেল 12। সুতরাং উত্তর কি হয়ে গেল? সুতপার বয়স 12 বছর। বুঝতে পেরেছ? এবার 4 নাম্বারটা দেখো। বলেছে আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1 অনুপাত 3, 1 অনুপাত 3-এ নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন? যে কোনো 4টি হিসাব করে দেখি। তাহলে দেখো আমার নাড়ুর সংখ্যা, রাজুর নাড়ুর সংখ্যা, তাহলে আমার নাড়ুর সংখ্যা 1, রাজুর নাড়ুর সংখ্যা তখন 3। তাহলে আমার নাড়ুর সংখ্যা যখন 2, তাহলে 2 অক্ষে 2, রাজুর নাড়ুর সংখ্যাও 2 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6। আবার আমার নাড়ুর সংখ্যা যদি 3 হয়,
তাহলে রাজুর নাড়ুর সংখ্যা হয়ে যাবে 3 তিরিক্ষা 9। এইভাবে করে আমরা মোট নাড়ুর সংখ্যা বের করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখব 4 নাম্বার, আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা। তাহলে আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা 1 আর 3। হ্যাঁ, তাহলে দেখো যখন আমার নাড়ুর সংখ্যা 1, রাজুর নাড়ুর সংখ্যা 3, তখন আমার নাড়ুর সংখ্যা যদি 2 হয়, রাজুর নাড়ুর সংখ্যা কত হয়ে যাবে? 6। তখন আমাদের মোট নাড়ু কত হয়ে যাবে? 2 যোগ 6 সমান 8টি নাড়ু, ঠিক আছে? এবার 1, 3, আমার নাড়ুর সংখ্যা হলো 3, তাহলে রাজুর নাড়ুর সংখ্যা কত হয়ে গেল? 3 তিরিক্ষা 9। তাহলে 3 যোগ 9, 9 আর 3 10, 11, 12টি নাড়ু। আবার 1, 3, তাহলে আমার নাড়ুর সংখ্যা হয়ে গেল 4, রাজুর নাড়ুর সংখ্যা হয়ে যাবে 12। তাহলে 4 যোগ 12 সমান 16টি নাড়ু। আবার আমার নাড়ুর সংখ্যা হয়ে গেল 1, 3-এর মধ্যে 5, তাহলে রাজুর নাড়ুর সংখ্যা কত হবে? 3 5 15। তাহলে 5 যোগ 15 মোট নাড়ু হয়ে গেল 20টি। এরকমভাবে আমাদের যত ইচ্ছা আমরা নাড়ুর সংখ্যা বের করতে পারবো। আর শুধু মনে রাখবো যে উপরের সংখ্যা আর নিচের সংখ্যা একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। হ্যাঁ, সবগুলো এগুলো গুণ দেখাতে হয় না, সেই জন্যই আমি তোমাদেরকে লিখে দিলাম না। দেখো 2 অক্ষে 2, 3 দোকানো 6, আবার 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, 4 অক্ষে 4, 3 4 12, 5 অক্ষে 5, 3 5 15। এরকম করে এই দুটো সংখ্যা যোগ করলে মোট নাড়ু বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন, হিসাব করে দেখি। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর মা আমাদের 8, 12, 16, 20টি নাড়ু দিলেন। বুঝতে পেরেছো? যে জায়গাটা না বুঝতে পারছো আর একবার একটু রিভিউ করে বুঝে নাও। এবার 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারে বলেছে আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি। এখানে দেখো অনুপাত লেখার সময় সবসময় মনে রাখবে মেয়ে তারপরে ছেলে আছে, অর্থাৎ মেয়ের অনুপাত 2 আর ছেলের অনুপাত 3। 10 জনের মধ্যে 2 মেয়ে হলে কতজন মেয়ে আর 3 ছেলে হলে কতজন ছেলে খেলেছে, সেটাই আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা করব 5 নাম্বার। মোট 10 জন এর মধ্যে মেয়ে ও ছেলের অনুপাত কত আসছে আমাদের? 2:3 সমান 2 যোগ 3 5 হয়ে গেল, তাই তো? মোট আমাদের কিন্তু 5 জন। তাহলে অনুপাতের মধ্যে, তাহলে আমাদের এখানে মেয়ের সংখ্যা কত হতে পারে? সুতরাং মেয়ের সংখ্যা
এই 5 জনের মধ্যে 2 জন মেয়ে, তাহলে 5-এর 2। আবার ছেলের সংখ্যা, এই 5 জনের মধ্যে 3 জন হচ্ছে ছেলে। তাহলে সুতরাং 10 জনের মধ্যে কতজন আছে? সুতরাং 10 জনের মধ্যে মেয়ে আছে, দেখো 10 জনের মধ্যে মেয়ে আছে 10 গুণ 5-এর 2, কারণ 5-এর 2 অংশ মেয়ের সংখ্যা ছিল। তাহলে দেখো 5 দোকানো 10, তাহলে 2 দোকানো 4 জন। আবার 10 জনের মধ্যে ছেলে আছে 10 গুণ 5-এর 3, তাহলে 5 দোকানো 10, 3 দোকানো 6 জন বেরিয়ে গেল। তাহলে মেয়ে আর ছেলের সংখ্যা কিন্তু আমাদের বেরিয়ে গেল। এইভাবেই আমরা এবার উত্তরে আমাদের কি বলেছিল যে কতজন ছেলে মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছে হিসাব করি। সুতরাং উত্তর হয়ে যাবে 4 জন মেয়ে ও 6 জন ছেলে খেলতে এসেছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি করে বের করলাম দেখো, মোট 10 জনের মধ্যে মেয়ে ও ছেলের অনুপাত আগে আমরা লিখে নিলাম। মেয়ে আর ছেলের অনুপাত হচ্ছে 2:3, তাহলে এই অনুপাতগুলোকে আমরা যোগ করে নিলাম, মোট অনুপাত হয়ে গেল 5। তাহলে 5-এর মধ্যে মেয়ের সংখ্যা হলো 5-এর 2 আর ছেলের সংখ্যা হলো 5-এর 3। তাহলে 10 জনের মধ্যে মেয়ে আছে 10 গুণ 5-এর 2, তাহলে 5 দোকানো 10, 2 দোকানো 4 জন। আর 10 জনের মধ্যে ছেলে আছে 5 দোকানো 10, তাহলে 6 জন কাটাকাটি করে। ঠিক আছে, তাহলে 4 জন মেয়ে ও 6 জন খেলতে এসেছে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। যে যদি কোথাও একটু কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এবার 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারে বলেছে বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছে। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোনে প্রত্যেকে কতগুলি করে কলা খেয়েছে হিসাব করে দেখি। অঙ্কটাকে ভালো করে দেখো, এখানে বলেছে 4 জোড়া। 4 জোড়া আমরা কি জানি, 1 জোড়া সমান 2টি, তাহলে 4 জোড়া মানে কিন্তু 8টি কলা বাবা এনেছে। সেই 8টি কলা থেকে আমরা অনুপাত বের করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব 6 নম্বরে মোট কলা 4 জোড়া সমান 4 গুণ 2 8টি। এটা আমরা আগে লিখে নেব। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা অনুপাতটাকে বের করি, হ্যাঁ, তাহলে দেখো ভাই ও বোন 1:3 অনুপাতে কলা খেয়েছে। ঠিক আছে, তাহলে 1:3 তার মানে কি 1 + 3 সমান 4টি। তাহলে এই 4টির মধ্যে একটি ভাই খেয়েছে আর 4টির মধ্যে 3টি বোন খেয়েছে, এটা তো আমরা বুঝতেই পারছি। তাহলে দেখো ভাইয়ের ভাগ হার, এখানে ভাগের হার মানে 4-এর 1। ভাইয়ের ভাগের হার কত হয়ে গেল? 4-এর 1 অংশ, মানে 4টা হচ্ছে মোট কলা আর 1টা তার মধ্যে ভাই খেয়েছে, তাহলে ভাইয়ের ভাগ হার হয়ে গেল 4-এর 1 অংশ। আর বোনের ভাগ হার সমান 4-এর 3 অংশ, তাই তো? সুতরাং 8টি কলার মধ্যে ভাই খেয়েছে, ভাই কটা খেলো? 8 গুণ 4-এর, ভাই খেলো 4-এর 1, তাহলে 4 দোকানো 8, 2 অক্ষে 2টি।
ভাই খেলো 2টি। আর 8টি কলার মধ্যে বোন খেয়েছে, বোনের ভাগার কত ছিল? 4-এর 3। তাহলে 8 গুণ 4-এর 3, তাহলে 4 দোকানো 8, 3 দোকানো 6টি, তাই তো? সুতরাং ভাই খেয়েছে 2টি কলা ও বোন খেয়েছে 6টি কলা। এটাই হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছ? যে জায়গাটা না বুঝবে আবার একটু ভালো করে দেখে নাও, আবার বুঝে নাও। দেখো, মোট কলা ছিল 4 জোড়া, তার সেই জন্য আমরা জানি 1 জোড়া সমান 2টি, তাই 2 দিয়ে গুণ করে 8টি বের করেছি। এবার ভাই ও বোন, তাহলে ভাই ও বোন, ভাই খেয়েছে 1:3, তাহলে ভাই খেয়েছে 1টি আর বোন খেয়েছে 3টি। তাহলে মোট কলা 4টির মধ্যে ভাইয়ের ভাগ হলো 1টি, বোনের ভাগ হলো 3টি। সেই জন্য আমরা এরকমভাবে ভাগহার লিখে নিলাম। ভাগহার বের করে নিলে আমাদের সবসময় অঙ্কটা সোজা হয়ে যায়। তাহলে দেখো, ভাইয়ের ভাগহার হলো 4-এর 1 অংশ আর বোনের ভাগহার হলো 4-এর 3 অংশ। তাহলে 8টি কলার মধ্যে ভাই খেয়েছে 8 গুণ 4-এর 1 অংশ, অর্থাৎ 4 দোকানো 8, 2টি। আর বোন খেয়েছে 8টি কলার মধ্যে 8 গুণ 4-এর 3 অংশ, অর্থাৎ 4 দোকানো 8, 6টি। তাহলে ভাই খেয়েছে 2টি কলা ও বোন খেয়েছে 6টি কলা। বুঝতে পেরেছ? আজ তবে এইটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে।